একটি মেয়ের সাধারণ এক মিসিং কেস, যার ফলাফল তদন্ত না করেই বলে দেওয়া যায়। সেই কেসেরই তদন্ত করতে গিয়ে সামনে আসে আরো 19টি মেয়ের নিখোঁজের ঘটনা। পুলিশের শ্বাসরুদ্ধকর তদন্তের মাধ্যমে এদের নেপথ্যে থাকা ভয়ঙ্কর সেই রাক্ষস ধরা পড়ে, আর সব সত্যি স্বীকারও করে। সেই সাথে সে পুলিশকে চ্যালেঞ্জ করে 1 মাস পর সে ঠিকই উড়ে যাবে। পুলিশ তার কিচ্ছু করতে পারবে না, কারণ সে না রাখে কোনো প্রমাণ, আর না সে তার ভিকটিমদের পৃথিবীতে বাঁচিয়ে রাখে। প্রতিবারেই মনে হবে এখনই হয়তো গল্পটি শেষ হয়ে যাবে, কিন্তু ধূর্ত সেই রাক্ষসের বুদ্ধির কাছে প্রতিবারই মার খেতে হয় পুলিশকে, আর সব প্রমাণই ফিকে হয়ে যায়। তাহলে কি এতগুলো মানুষকে মারার পরও কোনো শাস্তি হবে না সেই রাক্ষসের? এমনই সাসপেন্স আর ক্রাইম থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি ভাগবত চ্যাপ্টার 1 রাক্ষস, যা ভারতের কর্ণাটকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। মোহন কুমার বিবেকানন্দ নামের এই সিরিয়াল কিলার 2005 থেকে 2009 পর্যন্ত মোট 20 জন মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সাথে রাত কাটিয়ে এরপর সাইনাইডের প্রলেপ দেওয়া জন্ম নিরোধক পিল খাইয়ে তাদের হত্যা করে। সে ওই সব মেয়েদেরই টার্গেট করত যাদের পারিবারিকভাবে বিয়ের প্রেশার থাকতো, আর মেয়েগুলো খুব সহজেই তার ফাঁদে পা দিত। গুগলে সাইনাইড মোহন নামে সার্চ করলে আপনারা তার আর্টিকেল পেয়ে যাবেন, কারণ সে সাইনাইড মোহন নামেও পরিচিত। রবার্টগঞ্জ, অক্টোবর 2009। পুনাম নামের এক মেয়ের মা তার বাবাকে বলে পুনামকে বারবার ফোন করেও পাওয়া যাচ্ছে না, ওর ফোন বন্ধ বলছে। পুনামের বাবা বলে তুমি প্রেশার নিও না, হয়তো ফোন বন্ধ হয়ে গেছে। পুনামের মা বলে আজ ওর হাফ ডে নিয়ে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু ও এখনো ফিরেনি। আমি জীবনকে ডাক্তারের কাছে পাঠিয়েছি, তারও কোনো খবর নেই। তখনই জীবন এসে জানায় পুনামকে কোথাও পাওয়া যাচ্ছে না। এটা শুনে তার মায়ের যেন নড়বারও শক্তি থাকে না। সেই রাতেই একটি ছেলেকে বস্তাবন্দি করে নেতাকোচের এক লোকের সামনে এনে তার কাছে জানতে চাওয়া হয় তোর বন্ধু আব্দুল কোথায়, সে পুনামকে কোথায় নিয়ে গেছে। ছেলেটি জানায় আব্দুল মুম্বাই গেছে, কিন্তু পুনামের সাথে তার কোনো সম্পর্ক নেই। এরপরেই পুনামকে খুঁজে বের করার জন্য শহর জুড়ে দাঙ্গা হাঙ্গামা আর আন্দোলন শুরু হয়। এদিকে লখনৌ, অক্টোবর 2009। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ভাগবত নামের এক এসিপিকে বলে আপনার কাস্টডিতে এই আসামি 2টি পাঁজরের হাড় আর 4টি মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, আর এটাই প্রথম নয়। ভাগবত বলে আমি তো শুধু ওর কলার ধরেছিলাম, আর সিঁড়ি থেকে পড়ে গিয়ে ওর হাড় ভেঙে গেছে। সিনিয়র রেগে তাকে বাইরে বের করে দেয়। একটু পর ডিসিপি এসে বলে অনেক কষ্টে তোমার সাসপেনশন আটকিয়েছি, তবে তোমাকে ক্রাইম ব্রাঞ্চ থেকে সরিয়ে রবার্টগঞ্জে ট্রান্সফার করা হয়েছে, আর রাগ নিয়ন্ত্রণের জন্য 10টি সেশন তো করতেই হবে। এরপর ডিসিপি বলে সবার মধ্যে পণ্ডিত দীক্ষেকে দেখা বন্ধ করো। ইচ্ছে না থাকলেও ভাগবত রবার্টগঞ্জে চলে আসে, আর এসেই জানতে পারে পুনাম মিশ্রের কেসটা রাজনৈতিক ফায়দা উঠানোর জন্য ব্যবহার করা হচ্ছে। মাহুতা তাকে জানায় 28 বছরের মেয়ে পুনাম গড় থেকে 5,000 টাকা, বিয়ের জন্য তৈরি গয়না আর শাড়ি নিয়ে 5 অক্টোবর গায়েব হয়ে গেছে, হয়তো প্রেমিকের সাথে পালিয়ে গেছে। একটা সিম্পল কেস। আরেকজন জানায় মেয়েটির চরিত্র একদম ভালো ছিল না, দেখতে আসবে বলে কাজ থেকে হাফ ডে ছুটি নিত, কিন্তু সে কোথায় যেত কেউই জানে না। প্রতিবেশীরা জানিয়েছে রাতেও ঘন্টার পর ঘন্টা ফোনে কারো সাথে কথা বলতো। কল রেকর্ড চেক করা হয়েছে কিনা জানতে চাইলে মাহুতা বলে এখনো আসেনি। আরেকজন নেতার কথা বলতে গেলে ভাগবত তাকে থামিয়ে দিয়ে বলে আমার কাছে কোনো নেতাগিরি চলবে না, কাল সকালে এই নেতা আর পুনাম মিশ্রের পরিবারকে আসতে বলবে। বেশ অনেকটা রাতে পুনামের কল রেকর্ড চেক করে একটি নাম্বার মার্ক করে মাহুতাকে ফোন দিয়ে বলে পুনামের কল রেকর্ড চেক করলে এতদিনে কেস সলভ হয়ে যেত। আমি তোমাকে একটি নম্বর দিচ্ছি, কাল সকালেই আমি এর ডিটেইলস চাই। পরের দিন পুনামের পরিবার আর নেতা তাদের লোকজন নিয়ে থানার সামনে এসে পুলিশ মুর্দাবাদ স্লোগান দিতে থাকে। তাদেরকে ভিতরে ডাকা হলে ভিতরে এসে নেতা রাগ দেখিয়ে বলে আমাদের মেয়ে হারিয়ে গেছে, আর আপনি চুপচাপ বসে আছেন। ভাগবত তাকে থামিয়ে বলে চিল্লানো বন্ধ। একটা সাধারণ কেসকে ধর্মের নামে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছিস, সেটা হবে না। তোর মেয়ে তো তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে। পুনামের বাবা কান্না করে বলে স্যার এমনটা বলবেন না, আমার মেয়ে এমন নয়। ভাগবত তার কাছে এসে বলে আমিও এক মেয়ের বাবা, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। পুনামের বাবা বলে 10 দিন যাবৎ আমার মেয়ের কোনো খবর পাওয়া যাচ্ছে না, আপনি শুধু একটা ডেট বলুন, আমি গিয়ে ওর মাকে বলে দেব।
তার মেয়ে এই দিনে তার কাছে ফিরে আসবে। ভাগবত বলে 15 দিন। 15 দিনের মধ্যে আপনার মেয়ে ঘরে ফিরে আসবে। বেনারস, অক্টোবর 2009। মীরা নামের একটি মেয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ছেলে বল নিতে এসে তার সাইকেলের সামনে এসে যায় আর মেয়েটির সাইকেল পুড়ে যায়। ছেলেটি বলে, আরে তুমি সান্দিয়া চৌহান না? মীরা বলে, হ্যাঁ। আর আপনি তো বানোয়ারি লাল, যে ক্যান্টিনে পচা খাবার বানাতো। ছেলেটি হেসে বলে, আমি বানোয়ারি লাল নই, আমি সামির। আর আমি খাবার বানাই না, সায়েন্স পড়াই। মীরা বলে, আমিও সান্দিয়া নই, আর সায়েন্স একদম পছন্দ করি না। এভাবে মেয়ে পটানোর বাহানা বন্ধ করো, বলে সে চলে যায়। এরপর থেকে সামির প্রতিদিন মীরার জন্য সেখানে অপেক্ষা করে। একদিন সামিরকে দেখতে না পেয়ে মীরা এদিক সেদিক তাকালে সামির সামনে এসে বলে, তুমি আমাকেই খুঁজছিলে তাই না? মীরা বলে, হিরোগিরি দেখানো বন্ধ করো। সামির বলে, বিকাল 5টায় আমার সাথে গঙ্গার ধারে দেখা করবে? মীরা বলে, তুমি গিয়ে পাপ মোচন করে এসো, আমার এইসবের দরকার নেই। সামির বলে, আমি তো ভাবছিলাম আজই মরে যাব, যাবার আগে শেষবার তোমাকে দেখতে চাচ্ছিলাম। মীরা বলে, সুইসাইড নোটে ঠিক নামটা লিখো, মীরা। মীরা নিজের নামটা সামিরকে জানালো আর কি। মাহুতা ভাগওয়াতকে একটি কাগজ দিয়ে বলে, আপনি যে নাম্বার দিয়েছিলেন তার ডিটেইলস, কোনো এক প্রবীণ সাহুর নাম্বার। ভাগওয়াত পুনামের বাবাকে ডেকে বলে, এটা পুনামের কল রেকর্ড। সে এই নাম্বারে প্রতি রাতে 40 মিনিট করে কথা বলতো। আর এটা আব্দুল নয়, বরং প্রবীণ সাহুর নাম্বার। কে এই প্রবীণ সাহু? পুনামের বাবা জানায় সে জানে না। পরের দিন প্রবীণ সাহুর খোঁজে এক ইটভাটায় আসলে এক পিচ্চি ছেলে বলে, ওকে নিয়ে যান, ও মেয়েটিকে আটকে রেখেছে। প্রবীণ বলে, মিথ্যে কথা, আমি তো মেয়েকে ওর বাবা মায়ের কাছে দিয়ে দিয়েছি। ও তো সারাদিনে 2টি ট্রাকও লোড করতে পারতো না, ওকে দিয়ে আমি কি করব? মাহুতা জানতে চায়, তার মানে তুই ওকে বিয়ের জন্য ভাগাসনি? প্রবীণ বলে, একটা 9 বছরের বাচ্চাকে কিভাবে বিয়ে করব? এরপর তাকে ধরে পুনামের ছবি দেখিয়ে তার সম্পর্কে জানতে চাইলে প্রবীণ বলে, এ কে? ভাগবত নাম্বার বলে জানতে চায়, এটা তোর নাম্বার না? প্রবীণ বলে, হ্যাঁ, কিন্তু এটা আমার বোন কৌশালী ব্যবহার করত। মাহুতা প্রবীণকে চড় দিয়ে বলে, আমাদেরকে কি তোর বোকা মনে হয়? তোর বোন একটা মেয়ের সাথে কথা বলতো? প্রবীণ বলে, আমাকে একটু এই মেয়ের সাথে পরিচয় করিয়ে দিবেন? আমি জানতে চাইবো কৌশালীর কি হয়েছে। ও 7 মাস যাবৎ মিসিং। আমি ওর মিসিং এর জন্য এফআইআরও করেছি। বলেই এফআইআর এর কপি ভাগওয়াতকে দিলে ভাগওয়াত চিন্তায় পড়ে যায়। এদিকে মীরা সামিরের সাথে দেখা করতে গঙ্গার ধারে আসে। সামিরকে মীরার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে মীরা জানতে চায়, কি মেয়ে কখনো দেখোনি? সামির বলে, মেয়ে তো অনেক দেখেছি, কিন্তু কেউই আমার সাথে দেখা করতে আসেনি। তুমি এসেছো, আমার অনেক ভালো লাগছে। তখনই হঠাৎ করে কোথা থেকে যেন মীরার পরিবার এসে ছেলেরা সামিরকে আর মেয়েরা মীরাকে ধরে। তারা সামিরের মুখে কালি লাগিয়ে দেয় আর সামির হতভম্ব হয়ে মীরার দিকে তাকিয়ে থাকে। ভাগওয়াত কৌশালীর সাথে কথা বলা হতো এমন 2টি নাম্বার মাহুতাকে দিয়ে তার ডিটেইলস বের করতে বলে। মীরা সামিরের সাথে ফোনে কথা বলার সময় কান্না করলে সামির বলে, স্কুলে স্যারদের কত মার খেয়েছি, তোমার জন্য না হয় এইটুকু খেলাম। মাহুতা ভাগওয়াতকে ফোন দিয়ে বলে, আপনি যে নাম্বারটা দিয়েছিলেন তার একটি সান্দিয়া আর একটি সন্তোষ পূজারী নামের একটি ছেলের। ভাগবত তার টিম নিয়ে সন্তোষের বাড়ি গিয়ে সন্তোষের বাবাকে বলে, আপনার ছেলে সন্তোষকে ডেকে দিন। সন্তোষের বাবা বলে, আমার বাচ্চা 1 বছর হয় নিখোঁজ। আপনাদেরকে দেখে ভেবেছিলাম আপনারা আমার বাচ্চাকে খুঁজে পেয়েছেন। আপনারা তো এত ভালো কাজ করেছেন যে সন্তোষ ছেলে না মেয়ে আপনারা সেটাই জানেন না। মানে সন্তোষ তার মেয়ে ছিল। ভাগবতের আর কিছুই বলার থাকে না। সান্দিয়ার বাড়ি গেলে জানা যায় সেও কারো সাথে পালিয়ে গেছে। এইভাবে আরো কয়েকটি মেয়ের বাড়িতে গেলে একই তথ্য পাওয়া যায়, তারা কারো সাথে পালিয়ে গেছে। ভাগবতকে সব জায়গা থেকে হতাশ হয়ে ফিরতে হয়। ভাগবত বুঝতে পারে এটা কোনো সাধারণ মিসিং কেস নয়। এদেরকে খুঁজে পেতে হলে এদের মধ্যে কমন কানেকশন খুঁজে পেতে হবে। মাহুতা বলে, এদের মধ্যে কোনো কমন কানেকশন তো নাও থাকতে পারে। অনেক বছর আগে কর্নজের পাশে সেক্রি নামের এক জায়গায় 14-15 বছরের 7-8 জন মেয়ে গায়েব হয়ে যায়। তাদেরকে অনেক খোঁজা হয়, কিন্তু কোথাও পাওয়া যায়নি। কয়েকদিন পর রাবণ দহনের দিন রাবণের আগুন গিয়ে মন্দিরের পর্দায় লাগে। সেখান থেকেই আগুন মন্দিরের পাশে থাকা এক কুঁড়ে ঘরে লেগে যায়। আর সেই আগুন নিভাতে গিয়ে মিসিং হওয়া 3টি মেয়ের কাপড় সেখানে পাওয়া যায়। কেউ কেউ বলে সেখানে যে থাকতো সে তন্ত্রমন্ত্রের জন্য বাচ্চাদেরকে বলি দিয়েছিল। আবার কেউ বলে সে মেয়েদেরকে বেচে দিত। ভাগবত বলে, 1984, পণ্ডিত দীক্ষে। তখন আমার বয়স 17 ছিল, আর আমার বোন মোনার ছিল 13 বছর। সেই 8 জনের একজন মোনা ছিল।
আর সে আজও মিসিং। কনস্টেবল বাগোয়াতকে জানায় সান্দিয়ার ঘরের ক্যালেন্ডার থেকে যে নাম্বার পাওয়া গেছে তা কবিতা নামের এক ফটোগ্রাফারের, আর লোকেশন মানুয়ারিতে। আর মিসিং হওয়া মেয়েদের মধ্যে যে কমন কানেকশন তা এই মানুয়ারি, কারণ ম্যাক্সিমাম কল এই মানুয়ারির আশেপাশে থেকেই করা হয়েছে। তারা মানুয়ারিতে মেয়েদের ছবি দেখিয়ে তাদের খবর নিতে থাকে। কনস্টেবল বাগোয়াতকে জানায় কবিতা নেপাল গিয়েছে একটি বিয়ের ফটোশুটের জন্য। এরপর তারা ডিএসপির অনুমতি নিয়ে মানুয়ারিতে রেড দেয়। হয়তো মিসিং হওয়া মেয়েদের এখানে বিক্রি করা হয়েছে তাই, কিন্তু সেখানে কাউকেই পাওয়া যায় না। রেট দেওয়ার সময় উৎসুক জনতার মধ্যে দাঁড়িয়ে সামিরও এইসব দেখছিল। রেট দিয়ে গফর নামের এক লোককেও ধরে আনা হয়। গফর বাগোয়াতকে দেখেই ভয়ে ভয়ে বলে, আমি যা জানি সব সত্যি বলছি। কোনো লোকাল মেয়েকে এখানে রাখা হয় না। লোকাল মেয়েদেরকে মুম্বাই, নেপাল আর দুবাইয়ে বিক্রি করা হয়। বাগোয়াত চলে গিয়েও আবার ফিরে এসে গফরকে ইচ্ছে মতো মেরে বলে, আজ থেকে বাচ্চাদের ধান্দা বন্ধ, বুঝতে পেরেছিস? বাগোয়াত রাতে ঘুমাতে গিয়ে ঘুমাতে পারে না। তার সেদিনের কথা মনে পড়ে। সেদিন সে তার বোনের সাথে ব্যাডমিন্টন খেলার সময় হেরে না যাওয়ার জন্য বাগোয়াত ইচ্ছে করে কর গাছের দিকে দেয়। কর গাছে আটকে গেলে তার বোন আবারও কর কিনতে দোকানে যায়। এরপর তার বোন আর ফিরে আসেনি। সেদিন বোনকে একা দোকানে না যেতে দিলে হয়তো এমন কিছুই হতো না। মীরা সামিরের সাথে দেখা করতে এসে মজা করে বলে, তোমার তো চুল পেকে গেছে। সামির একটুখানি রাগ দেখিয়ে বলে, আমার চুল পেকে গেছে? তাহলে আমার সাথে আর দেখা করতে হবে না, আমাকে ভালোবাসতে হবে না, আর বিয়েও করতে হবে না। বিয়ের কথা শুনে মীরা কিছুটা থমকে গিয়ে সামিরের কাছে এসে বলে, বিয়ে? সামির বলে, এলাহাবাদে নতুন চাকরি হয়েছে, থাকার জন্য বাড়িও দিয়েছে। বাড়িটা অনেক সুন্দর, আমি দেখেছি, কিন্তু তুমি ছাড়া ওই বাড়ি আমার কাছে কিছুই না। বিয়ে করবে আমায়? মীরা খুশি হয়ে সামিরকে কিস করে। এদিকে কবিতা নেপাল থেকে ফিরলে বাগওয়াত তার টিম নিয়ে কবিতার বাসায় আসে। তাকে কল লিস্ট দেখিয়ে জানতে চাওয়া হয় চন্দ্রপালকে। কবিতা বলে, আমি কোনো চন্দ্রপালকে চিনি না। বাগওয়াত কবিতার ফোন নিয়ে নাম্বার ডায়াল করলে সেখানে সুরজ লেখা দেখে তাকে জিজ্ঞেস করে, এই সুরজকে? কবিতা বলে, আমার বন্ধু। বাগওয়াত জানতে চায় এখন সে কোথায়। কবিতা বলে, জানি না, আমার দোকানে ফটো ডেভেলপ করতে এসেছিল, সেখান থেকেই তার সাথে বন্ধুত্ব হয়, আর সে আমার পিছনে পড়ে যায়। আমার ছেলের স্কুল পর্যন্ত চলে গিয়েছিল, তাই আমি তার সাথে কথা বলা বন্ধ করে দেই। আপনার বিশ্বাস না হলে আপনি আমার দোকানের স্টাফকে জিজ্ঞাসা করতে পারেন। তারা দোকানের স্টাফকে জিজ্ঞাসা করে। আর যে ফটোগুলো ডেভেলপ করার জন্য দেয়া হয়েছিল কবিতা সেগুলো বাগওয়াতকে দেয়, কিন্তু সেখানে তেমন কিছুই ছিল না। বাগওয়াতকে আরো একবার হতাশ হতে হয়। মাহুতা বাগওয়াতকে বলে, আপনি যে দুটি এএমআই নাম্বার দিয়েছিলেন সেই ফোন দুটো বন্ধ। বাগওয়াত বলে, এগুলোর উপর খেয়াল রাখো, ফোন অন হলেই আমাকে জানাবে। মীরা সামিরের গিফট করা জিন্স পরে তার সামনে আসলে ওয়েটার তার দিকে খারাপ নজরে তাকিয়ে থাকে। ওয়েটার চলে গেলে মীরা সামিরকে বলে, আমি যখন টেনে পড়তাম তখন একদিন অ্যানুয়াল ডেতে জিন্স পরেছিলাম, বাবা অনেক বকেছিল। এরপর আমি আর কখনোই জিন্স পরিনি। কিন্তু মীরা খেয়াল করে সামিরের মন খারাপ। সে কি হয়েছে জানতে চাইলে সামির বলে, তুমি কাউকে কিছু না বলে আমার সাথে চলো। মীরা সামিরকে তার বাবা মায়ের সাথে কথা বলতে বলে। সামির বলে, যে বাবা মা তোমাকে জিন্স পরতে দেয়নি তারা তোমাকে আমার সাথে বিয়ে দিবে? পালানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। পুনমের বাবা ভাগবতের কাছে জানতে চায় আমার মেয়েকে পাওয়া যাবে না, তাই না? ভাগবত চুপ করে থাকে, কারণ এর কোনো উত্তর তার কাছে নেই। কনস্টেবল ভাগবতকে ফোন দিয়ে জানায়, আপনি যে ইএমআই নাম্বার দিয়েছিলেন সেখান থেকে একটি 20 সেকেন্ডের জন্য অন হয়েছিল। এর পেছনে যে রয়েছে তাকে কাল আপনার সামনে উপস্থিত করব। এদিকে মীরা সামিরের সাথে এলাহাবাদে চলে আসে। সামির তাকে একটি লজে নিয়ে যায়। লজের রিসিপশনিস্টকে মীরার দিকে কেমন করে তাকাতে দেখে সামির বলে, আমার মিসেস। রুমে এসে মীরা বাবা মায়ের কথা মনে করে কান্না করলে সামির তার মন ভালো করার জন্য তাকে বিয়ের শাড়ি পরে আসতে বলে। মীরার ইচ্ছে না থাকলেও সামিরের জোরাজুরিতে সে শাড়ি পরতে যায়, আর তখনই কারেন্ট চলে যায়। মীরা শাড়ি পরে আসলে সামির তাকে মোমের আলোতে মুগ্ধ হয়ে দেখে। এরপর তারা কাছাকাছি আসে। এদিকে ইএমআই নাম্বার অনুযায়ী বিকি নামের একটি ছেলেকে ধরে আনলে সে জানায় সেদিন তার ফোনে চার্জ না থাকার কারণে তার সিম তার বন্ধু কস্তবের ফোনে তুলেছিল। এরপর তারা কস্তবকেও তুলে আনে। এরপর তাদেরকে আলাদা আলাদা প্রশ্ন করা হলেও তারা একই রকম উত্তর দেয়।
একদিন একটা স্কুটি তাদের বাইকে ধাক্কা দেয়, আর সেই লোকের সাথে তাদের হাতাহাতির সময় লোকটির কাছ থেকে ফোনটি পড়ে যায়, আর কস্তব ফোনটি বন্ধ করে তার ব্যাগে রেখে দেয়। এরপর থেকে কালই প্রথম ওই ফোন 20 সেকেন্ডের জন্য খোলা হয়েছিল। লোকটির স্কুটির পিছনে নেতাজির ছবি ছিল। আপনি চাইলে আমরা নেতাজির কাছে ক্ষমা চাইব। মাহুতা ভাগবতকে বলে, স্কুটির পিছনে নেতার ছবি ছিল, তাই ওরা ভেবেছে ওদেরকে নেতা অ্যারেস্ট করিয়েছে। নেতার নাম শুনে ভাগবতের কিছু একটা মনে পড়ে যায়, আর সে থানায় এসে কবিতার দেয়া ছবিগুলো দেখে। সেখানে একটি ছবিতে স্কুটির পিছনে নেতার ছবি ছিল। এই ছবি তাদেরকে দেখালে তারা বলে এটাই সেই স্কুটি। স্কুটির নাম্বার থেকে মালিকের ডিটেইলস বের করলে দেখা যায় এটা আসলে সামির, কিন্তু এখানে তার নাম দেয়া রয়েছে রাজকুমার। ডিটেইলসে পাওয়া ছবি কবিতাকে দেখালে কবিতা জানায় এটাই সুরজ, মানে এই লোকের নামের অভাব নেই। তখনই দেখা যায় সামির বাসে বসে শয়তানি এক হাসি দেয়, কিন্তু তার পাশে মীরা নেই। কে জানে কি হয়েছে মীরার সাথে। দেখা যায় সামির বাসের টিকিট ছিঁড়ে পার্কিং লট থেকে তার সেই স্কুটি নিয়ে সোজা তার বাসায় চলে আসে। বাসায় এসে তার স্ত্রী সুমিত্রাকে না দেখে অজানা এক ভয়ে এদিক সেদিক খুঁজতে থাকে। সুমিত্রাকে আসতে দেখে গেটের সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সুমিত্রা বলে, যখন গায়েব হয়ে যাও তখন কিভাবে থাকো? এরপর রাজকুমার ওরফে রাজু সুমিত্রাকে একটি চেন পরিয়ে দেয়, যে চেনটি আসলে মীরার ছিল। পুলিশেরা খবর নিয়ে জানতে পারে রাজকুমার একজন টিচার, আর সে 2টি বিয়ে করেছে। তবে সে তার দ্বিতীয় বউ সুমিত্রার সাথেই বেশি সময় থাকে, আর তার 2টি স্ত্রী তাদের দুজনের ব্যাপারে জানে। কিন্তু এই 2 লোকেশনের কোথাওই কোনো মেয়ের মিসিং কমপ্লেন নেই। যদি রাজকুমার এই কাজের সাথে জড়িত থাকে তাহলে সে অবশ্যই ঘর থেকে দূরে গিয়ে এই কাজ করে। প্রতিবেশীরা তার এমনভাবে প্রশংসা করছিল যেন সে কোনো মহাপুরুষ। আমাদের তো প্রথমে মনে হয়েছিল আমরা এবারেও মনে হয় ভুল মানুষকে টার্গেট করেছি। তার পেশার কথা জানতে চাইলে সে এক একজনকে এক এক জায়গার এক এক স্কুলের কথা বলে। কনস্টেবল বলে, কস্তবের কাছে পাওয়া ফোন ছাড়া ওর সাথে মেয়েদের আর কোনো কানেকশন পাওয়া যায়নি, তাহলে আমরা ওকে কিভাবে অ্যারেস্ট করব? ভাগবত তার সিনিয়রকে জানায় তাকে ইভটিজিংয়ের কেসে ধরা হবে। এরপর তার বিপক্ষে খুনের প্রমাণ সংগ্রহ করা হবে। তারা কবিতার মাধ্যমে সুরজকে ধরার জন্য জাল পেতে রাখে। কবিতা ভাগবতকে ফোন দিয়ে বলে, সুরজ হয়তো ঠিক টাইমে আসবে, না হয় সে আসবেই না। ভাগবত বলে, আমার পুরো টিম তোমার আশেপাশেই আছে, কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না। কবিতা কাউকে কিছু না বলে চলে যেতে নিলে সুরজ সামনে এসে বলে, প্রথমবার দেরি হয়ে গেল, সরি। কবিতা ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে বলে, চলো জুস খাই। কবিতা দেখে তার আশেপাশে কোনো পুলিশ নেই, মানে তারা তাকে ভিড়ের মধ্যে হারিয়ে ফেলেছে। কবিতা ভাগবতকে ফোন দেয়, কিন্তু কারো সাথে ধাক্কা লেগে তার ফোনটি ভিড়ের মধ্যে পড়ে যায়। সুরজ দোকানে গিয়ে জুস চাইলে দোকানদার বলে, এই ম্যাডাম তো এক্ষুনি জুস খেয়ে গেল, এ তো জুস পছন্দ করে না। সুরজ দোকানদারের কথা আর কবিতার আচরণ দেখে কোনো একটা ঝামেলা বুঝতে পেরে পাশে তাকাতেই সে ভাগবতকে দেখে আর দৌড়ে পালানোর চেষ্টা করে। অনেকটা সময় দৌড়ানোর পর পুলিশ তাকে ধরে ফেলে। পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় সে বাইরে তাকিয়ে ভালো মানুষ সেজে কবিতাকে বলে, কবিতা তুমি ঠিক আছো তো? থানায় এসে সামির স্বাভাবিকভাবেই বলে, আপনারা কেন আমাকে তুলে এনেছেন? আমি কিছু করিনি। ভাগবত বলে, 7টি মেয়েকে গায়েব করে এমন ভাব করছে যেন কিছুই হয়নি। এ সহজে মুখ খুলবে না। একে 48 ঘন্টা খাওয়া ঘুম বন্ধ করে দাও। এরপর সামির যখনই ঘুমানোর চেষ্টা করে কোনো না কোনো অফিসার এসে তাকে জাগিয়ে দেয়। পুলিশের একটি টিম তার 2 স্ত্রীর ঘরে তল্লাশি করে। স্বামীর সত্য জানতে পেরে সুমিত্রা হতবাক হয়ে বসে থাকে। মাহুতা ভাগবতকে জানায় ওর চাকরি নেই, এটা ওর কোনো বউই জানতো না। সব সময় দামি দামি জিনিস আনতো, আর তা শুধু সুমিত্রাকেই দিত, বড় বউকে কিছু দিত না। সুমিত্রার ঘর থেকে পাওয়া গয়নাগুলো দেখতে নিলে সেখানে ভাগবত একটি চেন দেখতে পায়, যা পুনামের ছিল। সুমিত্রার ঘর থেকে পাওয়া গয়নার ছবি সামিরের সামনে রাখলে সে ছবিগুলো দেখে কিছুই বলে না। এটা দেখে ভাগবত বলে, ওকে আরো 24 ঘন্টা বন্ধ করে রাখো। এটা শুনে রাজু বলে, কি করছেন আপনারা? কাল থেকে খাওয়া নেই, ঘুম নেই, পরে আছি অন্যের হাফ প্যান্ট। অন্যের হাফ প্যান্ট পরলে নাকি ইনফেকশন হয়, কমসে কম পানি তো দেন। সাথে সাথে ভাগবত তার হাতে থাকা গ্লাসের পানি রাজুর হাফ প্যান্টে ছুঁড়ে মেরে বলে, নে, তোর হাফ প্যান্টও দেওয়া হলো, আর এটা চিপে পানিও খেয়ে নি, তোর 2 সমস্যাই সমাধান। রাজু ভাগবতকে ধন্যবাদ জানায়। ভাগবত রাজুর দুরিকে ডেকে বলে,
আপনাদের স্বামীর সাথে আপনাদেরও জেলে যেতে হবে। তারা বলে তারা এ সম্পর্কে কিছুই জানে না। ভাগবত একজনকে ডেকে ইশারায় বলে ওদেরকে যেন রাজুর সেলের সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় রাজু সুমিত্রাকে বারবার ডাকলেও সে কোনো কথা না বলেই চলে যায়। রাজু তার বড় বউকে বলে ওকে বোঝাও আমি কিছু করিনি, নিজের খেয়াল রাখবেন বলে তার বড় বউও চলে যায়। ভাগবত পুনাম সম্পর্কে জানতে চাইলে রাজু বলে এ কে? ভাগবত বলে মাহুতা, ওর আর সুমিত্রার নামে নারী পাচারের এফআইআর করে দাও। রাজু বলে সুমিত্রার এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। মাহুতা বলে গফুর বলেছে রাজু আর সুমিত্রা মিলে পুনামকে ওর কাছে বিক্রি করে দিয়েছে। এরপর ভাগবত বলে সুমিত্রার লকার থেকে পুনামের গয়না পাওয়া গেছে, আর সুমিত্রা বলেছে তোকে দিয়ে তার আর হবে না, তার শুধু ওই গয়নাগুলো হলেই চলবে। এতেই রাজুর ইগো হার্ট হয় আর সে ভাগবতের কলার ধরে বসে, আর ভাগবত তাকে ইচ্ছে মতো মারতে শুরু করে। মেরে চলে যাওয়ার সময় রাজু বলে আপনি তো আমার দুটি হাড় ভেঙে ফেলেছেন, এবার আপনি সাসপেন্ড হয়ে যাবেন। ভাগবত বলে যেদিন সত্যি হাড় ভাঙবো সেদিন আর কথা বলার মতো অবস্থায় থাকবি না। রাজু তার সেল থেকে সুমিত্রাকে মারার আর তার চিৎকারের শব্দ শুনে ছটফট করতে থাকে। একটু পর বিধ্বস্ত সুমিত্রাকে রাজু সামনে দিয়েই নিয়ে যাওয়া হয়। আসলে রাজু সুমিত্রাকে খুবই ভালোবাসতো, আর ভাগবত এটি বুঝতে পেরেই এই কাজ করেছে। এবারে রাজু ভাগবতকে সব বলতে রাজি হয়। ভাগবত রাজুর সামনে এসে একটি কাগজ রেখে বলে এটা সুমিত্রার কনফিউশন। রাজু বলে এর দরকার হবে না, আমি ওকে ভালোবাসি। আর সে বলতে শুরু করে পুনাম একটি দোকানে কাজ করত, বয়স 28 হয়ে গিয়েছিল তবু তার বিয়ে হয়নি। এই সুযোগ নিয়ে আমি তাকে প্রপোজ করি আর সে রাজি হয়ে যায়। একদিন আমি ওকে বিয়ের জন্য পালিয়ে যেতে বলি, 2-1 দিন ড্রামা করলেও পরে রাজি হয়ে যায়। প্রথমে আমরা ক্রান্তিবাগ বাস স্ট্যান্ডে যাই, এরপর একটি লজে রাত কাটানোর পর তাকে গুরুজির কাছে নিয়ে যাওয়ার কথা বলি গুরুজির কাছে সাধারণভাবে যাওয়াই ভালো, সব এখানে রেখে যাও। আর ও সেটা মেনে নেয়। এরপর বলি ও যদি প্রেগনেন্ট হয়ে যায়, আমার ভয় করছে। এটা শুনে ও নিজেও ভয় পেয়ে যায়। আমি ওকে বলি ভয় পেও না, আমার কাছে আয়ুর্বেদিক ওষুধ আছে, এটা খেলে আর কিছু হবে না। ও বাথরুমে গিয়ে সেই ওষুধ খায়, আর আমি বাইরে অপেক্ষা করি। কিন্তু ওই ওষুধে সাইনাইড মেশানো ছিল। আধা ঘন্টা পরে ওর সবকিছু নিয়ে আমি সেখান থেকে কেটে পড়ি। কাউকে মারার কথা এতটা শান্ত আর স্বাভাবিকভাবে বলতে শুনে ভাগবতের প্রচণ্ড রাগ হলেও নিজেকে সামলে রেখে বলে ওকে এখান থেকে নিয়ে যাও। ক্রান্তিবাগের বাসস্ট্যান্ডের থানায় গিয়ে খোঁজ করলে জানা যায় কোনো প্রমাণ নেই, আর বরফ না দিয়ে রাখার কারণে লাশও পচে নষ্ট হয়ে গেছে। ভাগবত প্রণামের বাবাকে কথা দিয়েছিল 15 দিনের মধ্যে তার মেয়েকে ঘরে ফিরিয়ে দিবে। সে তাদের কাছে গিয়ে মাপ চায়। মেয়ের মৃত্যুর খবরে পুরো পরিবার অজরে কান্না করে। ভাগবতরা রাজুকে নিয়ে ক্রান্তিবাগ বাস স্ট্যান্ডে আসে প্রমাণ খোঁজার জন্য। পথে একটি দাবায় খেতে বসলে রাজু খেতে খেতে গল্প করার মতো করে শুরু থেকে সবগুলো মেয়েকে কিভাবে ফাঁদে ফেলে কোথায় নিয়ে কিভাবে তাদের শেষ করেছে তার সব বলে। দেখা যায় সে মীরাকেও একইভাবে ওষুধ দিয়ে বাথরুমে পাঠায়, আর মীরা ওষুধটা খাওয়ার পর সেও বাথরুমে পড়ে থাকে। হয়তো এভাবেই শেষ হয়ে গেছে মীরার জীবনটাও। এভাবেই সে 19টা মেয়ের জীবন নেয়। মাহুতা বলে সব তো পেয়েই গিয়েছিলি, মারার কি দরকার ছিল? ভাগবত বলে জানিস তুই কি, তুই একটা রাক্ষস। পরের দিন কোর্টে নেওয়ার সময় রাজু ভাগবতকে বলে স্যার, রাক্ষস নই, আমি বাজ। বাজ পাখি 70 বছর বাঁচে, কিন্তু 35 বছর বয়সে তার শক্তি কমে যায়। এই সময়ে সে উঠতে পারে না, শিকার করতে পারে না। এরপর সে তার পাখায় আঘাত করে সেগুলো ভেঙে ফেলে, আর নতুন পাখা গজানোর জন্য 1 মাস অপেক্ষা করে। ওই 1 মাস সময় সে ভয়ে থাকে কখন না আবার সে নিজেই শিকার হয়ে যায়, আর যখনই নতুন পাখা পেয়ে যায় সে আবারও শিকার করা শুরু করে। আমারও সেই 1 মাস চলছে। এর দ্বারা সে এটাই বোঝায় যে 1 মাস পর সেও এখান থেকে ঠিক বের হয়ে যাবে, আর আবারও নিজের কাজ শুরু করবে। জাজ রাজুকে বলে আপনি চাইলে নিজের পক্ষে উকিল রাখতে পারেন। রাজু বলে যখন সবাই আমাকে অপরাধী মেনে নিয়েছে তখন আমি আর কারো ওপর ভরসা করতে পারবো না, আমার কেস আমি নিজেই লড়বো। কোর্ট অনুমতি দেয়। রাজু মুচকি হেসে ভাগবতকে বেস্ট অফ লাক বলে। রাজু ছেলে বসেই আইনের বই পড়তে শুরু করে। এর মধ্যেই ভাগবতের হাতে আরও একটি কেস আসে, যেখানে রাজু 2003 সালে একটি মেয়েকে সেন্সলেস করে তার সবকে নিয়ে পালিয়ে যায়। কিছুদিন পর মেয়েটি রাজুকে দেখতে পেয়ে তাকে ধরে পুলিশে দিলে পুলিশ তাকে অনেক মারে।
তখনই রাজু প্রতিজ্ঞা করে সে তার আর কোনো কাজ অর্ধেক করবে না, মানে সে তার আর কোনো ভিকটিমকে বাঁচিয়ে রাখবে না। পরের শুনানিতে কান্তিবাগ বাসস্ট্যান্ড থেকে একজন সাক্ষী আনা হয় যে পুনাম আর রাজুকে বাসস্ট্যান্ডে দেখেছিল। সে পুনামের পোশাকের বর্ণনা দিলে সরকারি পক্ষের উকিল বলে এফআইআরে পুনামের এই পোশাকের কথাই বলা হয়েছে। রাজু সাক্ষীর কাছে জানতে চায়, আপনি আমাদের কয়টা বাজে দেখেছিলেন? লোকটি জানায় 6:30। রাজু বলে, কিন্তু রবার্টগঞ্জ থেকে ক্রান্তিবাগ 7টার আগে কোনো বাসই নেই। এরপর জাজকে বলে, এর মানে এটাই যে এও অতটুকুই বলছে যতটুকু তাকে এরা শিখিয়ে দিয়েছে। জাজ বলে, আপনারা কোন বাসে এসেছেন সেটা নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে সে আপনাদের একসাথে দেখেছে আর এটা মেটার করে। রাজু বলে, সরি স্যার, প্রথম দিন তাই একটু নার্ভাস হয়ে গিয়েছি। রাজুর সম্পর্কে খবর নিতে তার এলাকায় গেলে একজন জানায় ও ছোটবেলায় খুব ভালো ক্রিকেট খেলতো আর ও সবার উইক পয়েন্ট ধরতে পারে আর এর মাধ্যমেই সে সবকিছু তার পক্ষে করে নেয়। এরপর লজের একজন লোককে সাক্ষী হিসেবে আনলে উকিল জানতে চায় লজের রেজিস্ট্রি খাতায় রাজু কি লিখেছিল। লোকটি জানায় রাজু নিজের নাম লিখেছিল পরশ কুমার আর পুনামের নাম লিখেছিল পুনাম কুমার অ্যাজ এ ওয়াইফ। উকিল জাজকে বলে লজের রেজিস্ট্রির হাতের লেখা আর রাজুর পার্সোনাল ডায়েরির হাতের লেখা 90% ম্যাচ করেছে আর এটা দ্বারা এটাই প্রমাণ হয় যে পুনামের মৃত্যুর দিন রাজু তার সাথেই ছিল। তখনই মাহুতা ভাগবতকে ফোন দিয়ে জানায় কোনো সাইনাইড বিক্রেতার সাথেই রাজুর কোনো কানেকশন পাওয়া যায়নি। ভাগবত বলে পুরো প্রদেশ তন্ন তন্ন করে খোঁজো, যেভাবেই হোক প্রমাণ তো পেতেই হবে। রাজু কাঠগড়ায় দাঁড়িয়ে বলে, হ্যাঁ, আমি আর পুনাম সেদিন একই রুমে ছিলাম, আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক আর নিজেদের ইচ্ছেতেই ছিলাম, তাই এতে কোনো ভুল বা আইনের খেলাপ হয়নি। এরপর ও বিয়ে করতে চাইলে আমি করতে চাইনি, তখন ও চলে যায়, কিন্তু কোথায় যায় সে ব্যাপারে আমি আর কিছুই জানি না। সে কান্নার অভিনয় করে বলে, বিয়ে করতে চাইনি তার মানে এটা নয় যে ওর জন্য আমার চিন্তা হয়নি। আমার খুব খারাপ লাগছে যে ও আজ এখানে নেই। কখনো কখনো তো এটা মনে হয় যে পুনাম এখনই আসবে আর বলবে আমি কিছুই করিনি। তার এই কান্নার অভিনয় দেখে ঘৃণায় যেন সকলের গা জ্বলে যায়। অনেক খোঁজার পর এক পূজারীকে পাওয়া যায় যার কাছে রাজু তার পাপ মোচনের জন্য গিয়েছিল। কিসের পাপ জানতে চাইলে পণ্ডিত বলে সে নাকি কোন কুমারী মেয়ের সাথে থেকেছে আর তাকে মেরেও ফেলেছে। পূজারীকে কোর্টে আনা হলে রাজু বলে এ মিথ্যে বলছে আর সেটা প্রমাণের জন্য পুনামের পোস্টমর্টেম করা ডক্টরকে ডাকা হয়। রাজু ডাক্তারের কাছে জানতে চায়, আচ্ছা আপনার কি এমন মনে হয়েছে যে পুনামের সাথে কোনো প্রকার জোর জবরদস্তি করা হয়েছে? ডক্টর জানায় তার শরীরে এমন কোনো ছিল না, আসলে বডির অবস্থা এমন ছিল যে। রাজু জানতে চায় কেমন ছিল। ডক্টর বলে পুনাম যে ওয়াশরুমে মারা গেছে তার দরজা ভিতর থেকে বন্ধ ছিল আর সাইনাইডের প্রভাবে তার পুরো শরীর নীল হয়ে গিয়েছিল, যা থেকে এটা স্পষ্ট যে সে নিজেই নিজেকে শেষ করেছে। রাজু জাজকে বলে তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে পূজারী সব মিথ্যে বলছে। উকিল বলে ক্রান্তিবাগের পুলিশ পুরো সিস্টেমকে তামাশা বানিয়ে ছেড়েছে, লাশের পোস্টমর্টেমটা পর্যন্ত ঠিকভাবে করেনি। কিন্তু কথা হলো এই খুনি সাইনাইড পেল কোথায়, যেখানে এতটুকু সাইনাইড 10 থেকে 12 জনকে মেরে ফেলার জন্য যথেষ্ট। কিছু একটা মনে পড়তেই বাগুয়া থানায় এসে রাজুর থেকে পাওয়া সকল প্রমাণের মধ্যে থেকে একটি শিশি নিয়ে বলে এর সাথে ওই সাইনাইডের সম্পর্ক তো রয়েছেই। মাহুতা বলে এর মধ্যে কিছুই পাওয়া যায়নি, আমাদের কাছে ফরেনসিক রিপোর্ট রয়েছে। ভাগবত বলে খুঁজে বের করো এটা ও কোথা থেকে পেয়েছে। সেই শিশি অনুযায়ী এক আতরের দোকানে সেখানে একটি জুয়েলারি দোকানের কার্ড পাওয়া যায়। আতরের দোকানের মালিক জানায় এই কার্ডটি তার বাবার জুয়েলারি দোকানের, সে সাইনাইডের কাজ করে, তাকে জিজ্ঞেস করুন। ছেলেটির বাবার কাছে আসলে সে জানায় 2004-05 সালে জেলে রাজুর সাথে তার পরিচয় হয়। এরপর জেল থেকে ছাড়া পেলে রাজু 2 মাসে কখনো একবার কখনো 2বার তার কাছে সাইনাইড নিতে আসতো। পরের দিন সেই লোককে কোর্টে হাজির করা হলে উকিল তার কাছে জানতে চায় সাইনাইডের একটি পিল কি কাউকে মারার জন্য যথেষ্ট। লোকটি জানায় একটি পিলের এক অংশই কাউকে মারার জন্য যথেষ্ট। বিচারক জাজকে বলে 2005 থেকে 9 সালের মধ্যে পুনস্ত্র সহ 19 জনের মৃত্যু এই সাইনাইডের কারণে হয়েছে, যেই সময়ে রাজু এই খালিদের কাছ থেকে সাইনাইড কিনেছে। রাজু লোকটির কাছে গিয়ে বলে
খালিদ ভাই, তুমি বললে আমি তোমার কাছে সাইনাইড কিনতে যেতাম, তা তোমার কাছে কি কোনো রিসিট আছে? লোকটি বলে, না, কিন্তু পাশের দোকানদার দেখেছে তুমি আমার দোকানে গিয়েছো। রাজু বলে, হ্যাঁ, আমি তোমার দোকানে যেতাম, সে তো তুমি আমার পরিচিত বলে। কোর্টকে মিথ্যে বলা বন্ধ করো। এরপর রাজু আবারও বলে, তোমার কাছে সাইনাইড কেনার লাইসেন্স তো আছে, কিন্তু বিক্রির জন্য কি কোনো লাইসেন্স আছে? এরপর জাজকে বলে, ওই ১৯ জন মেয়ের মৃত্যু সাইনাইডের কারণেই হয়েছে, আর সেই সময় খালিদের কাছে সাইনাইড থাকতো, তাহলে হতেই পারে খালিদই তাদের মেরেছে। খালিদ ভয় পেয়ে বলে, আমি কাউকে মারিনি, আমি কোনো ভুল কাজ করিনি। রাজু বলে, তুমিই তো বললে তুমি লাইসেন্স ছাড়া আমার কাছে সাইনাইড বিক্রি করেছো। খালিদ বলে, আমি কখন সে কথা বললাম? তুমি তো পরিচিত বলে আমার সাথে দেখা করতে আসতে। জাজ জানতে চায়, আপনি রাজুর কাছে সাইনাইড বিক্রি করেছেন, হ্যাঁ কি না? খালিদ বলে, না। জাজ বাধ্য হয়ে খালিদের লিখিত স্টেটমেন্ট বাদ দেয়। রাজু তার বুদ্ধি দ্বারা ভাগবতের সংগ্রহ করা সকল প্রমাণ মিথ্যে করে দেয়। রাগে দুঃখে ভাগবতের যেন কান্না পায়। সবকিছু জানা সত্ত্বেও সে কিছুই প্রমাণ করতে পারছে না। ভাগবত রাজুর দেয়া স্টেটমেন্ট পুনরায় ভাবতে থাকে। তখনই তার মনে পড়ে রাজু দেবলক নামে কোনো একটা লজের কথা বলেছিল, কিন্তু এফআইআরে তার কোনো উল্লেখ নেই। এটা মাহুদাকে বললে সে জানায় সেই লজের নাম দেবলক নয়, বরং নমস্কার। ভাগবত বলে, পূর্বাচলে যতগুলো লজ আছে সবগুলোর লিস্ট আমার লাগবে। তখনই সরকারি রেজিস্ট্রি অফিসে গিয়ে লজের লিস্ট সংগ্রহ করলে সেখানে দেবলক নামে ৩টি লজ পাওয়া যায়। ঠিকানা অনুযায়ী লজে গিয়ে রাজুর ছবি দেখালে একজন জানায়, হ্যাঁ, এ এসেছিল। এরপর সেখানকার থানায় গিয়ে জানা যায় সেদিন ওয়াশরুমে যে মেয়েটি অসুস্থ হয়েছিল তাকে তারা হাসপাতালে ভর্তি করেছিল, আর সে এখনো জীবিত আছে। এটা শুনে ভাগবত যেন চমকে যায়। হাসপাতালে গিয়ে জানা যায় সেই মেয়েটির নাম শালু, আর কন্ট্রাক্ট ডিটেইলসে হাসপাতালের স্টাফ নীলিমার নাম দেওয়া। সাথে সাথেই তারা নীলিমার বাসায় গেলে নীলিমা বলে শালু ওষুধ খেতে ভয় পেত, সেজন্য হয়তো সে ওষুধটি মুখে নিয়েও খায়নি। ওই ঘটনার পর শালু ৪০ দিন কোমায় ছিল। কোমা থেকে বের হয়ে অনেকদিন ডিপ্রেশনে থাকার পর আস্তে আস্তে স্বাভাবিক হয়। ১.৫ বছর আগে ওর বিয়ে হয়েছে, আর এখন ওর একটি বাচ্চাও আছে। কিন্তু নীলিমা এদেরকে শালুর সাথে দেখা করতে মানা করে বলে ওর স্বামী ওর আসল নামটাও জানে না। ভাগবত জানতে চায় শালুর আসল নাম। দেখা যায় শালু হচ্ছে সেই মীরা, মানে মীরা সেদিন ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। মীরা বলে, আমি সব সময় ভয়ে ভয়ে থাকি, কখন না সবাই সবকিছু জেনে যায় আর আমার জীবনটা আবারও নষ্ট হয়ে যায়। ভাগবত বলে, কোর্টে আসতে চাও না সেটা বুঝতে পারছি, কিন্তু অপরাধী ভেবে নিজেকে এভাবে শাস্তি দিও না, নিজের খেয়াল রেখো। বলে ভাগবত চলে যায়, কিন্তু যাওয়ার সময় সে একটি ফাইল রেখে যায়, যে ফাইলের ভিতরে রাজুর সকল ভিকটিম মেয়েদের লাশের ছবি ছিল। ছবিগুলো দেখে মীরা ডুকরে কান্না করে দেয়। সেদিন ভাগ্য সুপ্রসন্ন না হলে এই মেয়েদের সাথে হয়তো তার ছবিও থাকতো। বাসায় ফিরে মীরা রাজুর সাথে পরিচয় আর তার সাথে কাটানো সময়গুলোর কথা ভাবতে থাকে। আর সহ্য করতে না পেরে সে তার হাজব্যান্ডকে সবটা খুলে বলে। তার হাজব্যান্ড বলে, আমি মীরাকে মেনে নিলেও এই সমাজ মীরাকে মানবে না, তাই এই সমাজের কাছে তুমি শালু হয়েই থাকবে। পরের শুনানিতে উকিল বলে, আমার লজ্জা হচ্ছে যে আমাদের সমাজেই এমন একজন রাক্ষস বাস করছে, আর আমরা তাকে আটকাতে পারছি না। আমার লজ্জা হচ্ছে ওই ১৯টা মেয়ের পরিবারকে আজ আমরা ন্যায় দিতে পারছি না। এই কোর্ট এই রাক্ষসকে ফ্রন্ট কেসের জন্য মাত্র ৫ বছরের সাজা দিবে। কিন্তু খুশির কথা হলো এমন কিছুই হয়নি। রবার্টগঞ্জের পুলিশ রাত দিন পরিশ্রম করেছে এই রাক্ষসকে শাস্তি দেওয়ার জন্য। আমি ওই মানুষটিকে ধন্যবাদ দিতে চাই যার জন্য এই ১৯টা পরিবার আজ ন্যায় পাবে। আর এর জন্য আমি আমার শেষ সাক্ষীকে ডাকতে চাই। আমার শেষ সাক্ষী শালু আগস্তে ওরফে মীরা। মীরাকে কোর্টে আসতে দেখে রাজু চমকে তার দিকে তাকায়, আর ভাগবত সুন্দর করে একটি হাসি দেয়, কারণ এই রাক্ষসের বিপক্ষে শেষ পর্যন্ত সে জিতে গেছে। ফাইনালি মীরার দেয়া সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এই রাক্ষসকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। আর এখানেই এই মুভিটি শেষ করা হয়। তো কেমন লাগলো মুভি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফিরে আসবো ফিল্ম স্টোরিতে আপনাদের পছন্দের নতুন অথবা পুরনো কোনো মুভির গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।